আপু, আদিল ভাইয়াকে দেখতে আজ জোশ লাগছে, তাই না? বলো। পৃথা আদিলের দিকে তাকায়, তারপর মিষ্টি একটা হাসি দিয়ে বলে, আমাদের রিয়াদও কিন্তু কম যায় না। তাছাড়া একটা বিবাহিত মেয়ের পরপুরুষকে দেখে জোস বলতে নেই। স্বামীরা সেটা শুনে জ্বলে পড়ে ছাই হবে। তারপরও আজকে তাকে একটু বেশি সুন্দর লাগছে। কোন দিন আবার তাকে অসুন্দর লাগলো? মনে মনে জবাব দেয় পৃথা। অবশেষে খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে এমন মধুর মিলনের সমাপ্তি ঘটল। যে যার মতো বাসায় চলে গেল। রাহিকে আদিলদের বাসায় এগিয়ে দিতে গেল। বাসার সমস্ত কিছু পরিষ্কার করে পৃথা এখন প্রচুর ক্লান্ত। রাত্রি 11টা পার হয়ে গেছে। দাদি আমি গোসলে গেলাম বলে পৃথা নিজের রুমে এসে ওয়াশরুমে ঢুকলো। বাসার কলিং বেল বাজতেই মাজেদা বেগম গিয়ে দরজা খুলে দেয়। আদিল ভেতরে ঢুকতেই ওর দাদি বলল, আজ বেশ ধকল গেছে। তোর দাদা ঘুমিয়েছে, আমিও ঘুমাতে যাব। তুই কি আর কিছু খাবি? না, তুমি গিয়ে বলে আদিল দ্রুত রুমে ঢুকলো। বলা যায় না আজও যদি ঘরে তার জায়গা না হয়, তাই রুমে ঢুকেই আগে দরজা বন্ধ করে দিল। তারপর পকেট থেকে কিছু চকলেট বের করেই পাঞ্জাবি শরীর থেকে খুলে ফেলল। এরপর ওয়াশরুমে ঢোকার উদ্দেশ্যে সেটা দরজা খুলতেই জলে ভেজা পৃথার উন্মুক্ত ফর্সা পিঠের দিকে চোখ পড়ল। পৃথা শাওয়ার ছেড়ে দিয়ে তখন গোসল করছিল। সে মন্ত্রমুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখতে লাগলো। আজ চোখ যেন তার পলক ফেলতে নারাজ। হঠাৎ পৃথা পেছন ফিরে আদিলের দিকে চাইল। পৃথার এমন চাহনি দেখে আদিল বেশ জোরে সোরে একটা ধাক্কা খেল। অজান্তেই হালকা কেঁপে উঠল। ওর কাছে মনে হলো কোনো জলকণা তার সামনে দাঁড়িয়ে রয়েছে। সে ঝট করে দরজা বন্ধ করে দিয়ে খাটে এসে বসে পড়ল। কিছু সময় অতিবাহিত হয়ে যায়। ভাবনার মাঝে ডুবে যায় সে। পরিকল্পনা করে কিছু একটা, তারপর সেই অনুযায়ী কাজ। সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকে, নিজেকে দেখতে থাকে। এমন সময় পৃথা রুমে প্রবেশ করে। আদিল আয়নায় দেখে পৃথার পরনে লাল শাড়ি। এর ভেতর সে শাড়িও পরে এসেছে। এই মেয়ে আমার মাথা খারাপ করে ছাড়বে। বলে আদিল পেছনে ফিরে। আদিল পৃথাকে বোঝার চেষ্টা করে, তারপর আগ বাড়িয়ে বলে, তোমার জন্য কিছু চকলেট এনেছি। পৃথা কথা বলে না। অদ্ভুত চাহনিতে আদিলের দিকে চেয়ে কিছু একটা বোঝাতে চায়। আদিল সেই ক্ষুধার্ত চাওয়াটা বুঝে পারে। সে পৃথার গাড়ে ও ঠোঁটে হাত বোলাতে পৃথা আদিলের আরও কাছে এসে অধর ছুঁতে চায়। আদিল পরিকল্পনা অনুযায়ী চট করে পৃথার দুহাত পেছন দিকে থেকে বেঁধে ফেলে। পৃথা বুঝতে পারে না আদিল ঠিক কী করতে যাচ্ছে। এরপর পৃথার দু চোখও বেঁধে দেয়। কি করছো আদিল? আদুরে স্বরে বলে ওঠে পৃথা। আদিল কোনো জবাব দেয় না, ওকে একদম দেয়ালের সাথে চেপে ধরে। পৃথাও আদিলের কাছে যেন সবকিছু বিসর্জন দিয়ে নিজেকে পরিপূর্ণ করতে চায়। এরপর হঠাৎই আদিল কোথায় যেন চলে যায়। পৃথার সাথে সাথে কাপা স্বরে আদিল বলে ডেকে ওঠে। আদিল আবার পৃথার কাছে এসে ওর মুখে ছোট্ট একটা চকলেটের টুকরো পুড়ে দেয়। পৃথা কিছুটা অবাক হয়ে ছোট বাচ্চাদের মতো সেটা খেতে থাকে। এবার আদিল ওর নিজের সত্তায় ফিরে আসে। চকলেট নিজের মুখে পুড়ে তা খেতে খেতে পৃথার ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে যেতেই পৃথা পাগলের মতো আদিলের ঠোঁটে স্পর্শ করার চেষ্টা করে। এটাই ছিল পৃথার উপযুক্ত শাস্তি। আদিল মুচকি হেসে ঠোঁট সরিয়ে নেয়। এতে পৃথা রেগে গিয়ে দুহাত খোলার চেষ্টা করে বারবার। এত অধৈর্য কেন সোনা? আমি আছি তো। বলেই আদিল হাসতে হাসতে পৃথার হাতের বাঁধন খুলে দেয়। আর পৃথা নিজেই ওর চোখের বাঁধন খুলে আদিলের ওপর ছাপিয়ে পড়ে। আদিলও দেরি করে না স্ত্রী রূপী প্রেমিকার ডাকে সাড়া দিতে। তার সর্বস্ব দিয়ে পৃথাকে নিজে ভালোবাসার মধ্যে ডুবিয়ে দেয়। পৃথার দু চোখ দিয়ে কয়েক ফোঁটা আনন্দ অশ্রু ঝরে। সে আদিলের ভালোবাসায় বিভোর হয়ে যায়। পূর্ব আকাশে এখনও সূর্যের দেখা মেলেনি। এমন সময় রাহি তাদের ছাদে এসে দাঁড়িয়ে আছে। চোখ তার রিয়াদের রুমের দিকে। বেশ কয়েকটা দিন রিয়াদের সাথে তার কথা হয় না। এর মাঝে রিয়াদ একবারও তাকে কল করেনি। বইয়ের মান ভাঙাতেও না হয় একবার কল দেওয়া উচিত ছিল, কিন্তু সে এতই কঠিন পুরুষ যে মান ভাঙানো তো দূরে থাক, বরং তাকেই বারবার কল দিয়ে কথা বলতে হয়। রাহি অবশ্যই এই জন্যই রিয়াদকেই খুব বেশি ভালোবাসে। কথাগুলোর ভাবনার মাঝেই হঠাৎ চোখ পড়ে রিয়াদের বাসার বাহিরের গেটে। এক বরখা পরা মহিলা ছোট বাচ্চাকে নিয়ে বাসার ভেতর ঢুকছে। সেটা দেখে রাহির বুক ধক করে ওঠে। ওই বাসায় কোনো মহিলা নেই, এমনকি প্রবেশ করাও নিষেধ। রান্নাসহ বাসার কাজও পুরুষগণ করে থাকে। তাহলে ওই মহিলা কেন ঢুকছে? রাহি এক মুহূর্ত দেরি না করে ছাদ থেকে নেমে বাসার বাহিরে চলে যায়। তারপর রিয়াদের বাসার গেটের কাছে যেতেই দারোয়ান দরজা খুলে দেয়। মনে ক্ষোভ আর অনেক প্রশ্ন নিয়ে সে এখান থেকে এসেছে। বাসার মূল গেটে যেতেই একজন আটকালো। সে বলল, ভিতরে যাওয়ার নির্দেশ। নিষেধ মানে?
আমাকে কি তুমি চেনো না? বেশ রাগের সাথে কথাগুলো বলল রাহি। আপনি আমাদের ভাবি হন, আপনাকে না চেনার প্রশ্নই ওঠে না, তবুও ভিতরে যাওয়া নিষেধ। ছেলেটির কথা শুনে রাহি চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। কি এমন কাজ করেছে যার জন্য আমাকে ভেতরে ঢুকতে দিবে না? লাস্টবার বলছি, ঢুকতে দিবে কি না? অন্যদিকে রাহি চিৎকার শুনে রিয়াদ ব্যালকনিতে এসে দাঁড়ায়। তারপর উচ্চ গলায় ছেলেটিকে বলল, এই ওকে ভিতর আসতে দাও। খেপা বাঘিনী হয়ে আছে আমার কয়েকদিনের আচরণে। দুনিয়াতে আমাকে কেউ ফলো না করলেও এই একজন করে। নিশ্চয়ই কিছু গোলমাল দেখেছে, তাই বাসে হানা দিয়েছে। কথাগুলো বলে রিয়াদ রুমের ভেতর ঢুকলো আর রাহি বাসার ভেতর। বাসায় ঢুকেই চোখ গেল চম্পা দিকে। কোলে ঘুমন্ত একটা মেয়েকে নিয়ে এসে বসে আছে। রাহি ভ্রু কুচকে রিয়াদকে জিজ্ঞাসা করল। ওই বাচ্চাটা কেন? রিয়াদ মুচকি হেসে বলল, আমাদের বাচ্চা, তুমি ওর রেডিমেড মা আর আমি বাবা। আজ থেকে ও এখানেই থাকবে। খুব শীঘ্রই তোমাকেও ওর দেখাশোনা করার জন্য এখানে পাকাপোক্তভাবে আনবো। রাহি অল্প বয়সী মেয়ে, তাই সহজে সব কিছু বুঝতে চায় না। ওর স্বভাবই প্রথমে সন্দেহ করা, তাই সে চিৎকার দিয়ে বলল, এই জন্য তুমি আমার সাথে ঠিকমতো কথা বলো না? তোমার বউ বাচ্চা আছে আর তুমি আমার সাথে পরকীয়া করতে, তাই না? তুমি আমার সাথে এটা করতে পারলে? তুমি একটা ধোঁকাবাজ। দাঁড়াও পৃথা, আপুর কাছে তোমার নামে কি বলার দরকার বলেছি। ধাপ্পাবাজ কোথাকার। চম্পা বেশ বুঝতে পারে নিহিতাকে নিয়ে এই দম্পতির মাঝে বেশ ঝামেলা হবে, তাই রাহির কথার মাঝে সে বলে উঠল, বাবু, ওকে তাহলে আমি নিয়ে যাই। ও আমার কাছেই মানুষ হোক। ওকে নিয়ে শুধু শুধু আপনাদের মাঝে ঝামেলা হোক, এটা আমি চাই না। কি বলেন আপনি? এটা কোনো ঝগড়া হলো? আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। বলে রিয়াদ রাহিকে টেনে নিয়ে গেল। সে জানে রাহিকে কিভাবে ঠান্ডা করতে হয়। ওকে রুমের ভেতর নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আজকে মরিয়া হয়ে রিয়াদি ওর অভিমান ভাঙায়। ওকে ছোট ছোট আদরের পরশ বুলিয়ে দিতে দিতে সব কিছু খুলে পড়ে, কিন্তু পৃথার ব্যাপারটা গোপন রাখে। রাহির যত দ্রুত মাথা গরম হয় ততই সহজেই ঠান্ডা হয়। এবার রিয়াদ রুম থেকে বের হয়ে এসে চম্পার সামনে বসে, তারপর বলে, ওর মা শুধু ওকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে। সেখানে আমি কিভাবে ফেলে দিই? আমি ভেবেছিলাম ওকে আর হয়তো পাবো না। আপনার কাছে সবটা শুনে এটা বুঝলাম, নিয়তি বলে অবধারিত সত্যি কিছু আছে। ওর ভাগ্যই ওকে এখানে টেনে এনেছে। আপনি রেখে যান, আমি নিজেই ওর দেখাশোনা করব। তাছাড়া আমার স্ত্রী আছে ওকে দেখাশোনা করার জন্য। চম্পা এবার ক্ষান্ত হলো। সে অফার করলো, আমার কাছে একজন বিশ্বাসী মহিলা আছে, তাকে কি এখানে পাঠাবো? তাকে টাকা পয়সা দিতে হবে না, আমিই সব দেব। সে নিহিতার পরিচর্যা করতো। না, তার প্রয়োজন নেই। আমি বললাম তো, ওর মা আমার উপরে বিশ্বাস করে ওকে দিয়েছে। আমি যদি মারাও যাই তবু ওর কোনো সমস্যা হবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। চম্পা যেমন করে লুকিয়ে আসছিল তেমন করেই বাসা হতে চলে গেল। রিয়াদ রাহিকে কাছে ডেকে বলল, কি ওকে মানুষ করতে পারবে তো? রাহি জবাব দেয় না। নিহিতাকে কোলে তুলে নেয় পরম আদরে। ওর আচরণ দেখে যে কেউ বলবে নিহিতার সাথে তার কত জন্মের সম্পর্ক। নিহিতা খুবই মিষ্টি একটা বাচ্চা, যাকে দেখলে কেউ চোখ ফেরাতে পারবে না। নিহিতা খুব শান্তশিষ্ট মেয়ে। মাকে সে খুব কম পেত। বেশিরভাগ সময় তাকে একা কাটাতে হতো, তাই কোনো মানুষ ছাড়া সে থাকতে অভ্যস্ত। ক্ষুধা না লাগা অবধি সে কাউকে বিরক্ত করে না। সে চোখ টুল টুল করে রাহিকে দেখে। রাহি ওর সাথে নিহিতাকে বাসায় নিয়ে যেতে চায়, কিন্তু রিয়াদ অনুমতি দেয় না। বলে, তুমি এসে ওর সাথে সময় কাটিয়েছো। তাছাড়া তোমার পড়াশোনার ক্ষতি হবে। নিজের যখন বাচ্চা হবে তখন তাকে নিয়ে সময় কাটিও। এসব কথা শুনে রাহি বেশ ক্ষোভ প্রকাশ করে। সেখান থেকে চলে যায়। সকাল 9:17। দরজায় বেশ কড়াঘাত করছেন আফজাল উদ্দিন। এই আদিল, তোরে কাল পই পই করে বললাম আজ চশমাটা বদলাতে যাব, আর তুই এখনো বেঘরে ঘুমাস। এমন শব্দে পৃথার ঘুম ভেঙে যায়। পৃথা চোখ মেলে চেয়ে দেখে আদিল জাগ্রত। পৃথার দিকে এসে চেয়ে আছে। অন্যদিকে আফজাল সাহেবের গলার জোর শুধু বাড়তেই থাকে। তুমি কখন উঠলে বলেই পৃথা বিছানা থেকে উঠতে গিয়ে আর উঠতে পারে না, কারণ আদিল ওকে ধরে আছে। আদিলকে ধমক দেয় কিন্তু কাজ হয় না। পৃথাকে বুকের ভেতর লুকিয়ে ফেলে। পৃথারও মন চায় না উঠতে, কিন্তু দাদা যে হারে ডাকছে মনে হয় দরজা ভেঙেই ফেলবে। পৃথা বাধ্য হয়ে বলেই ফেল, উনি ডাকছেন, শুনতে পাচ্ছ না? ওনার অভ্যাসই এভাবে আমার ঘুম ভাঙানো। একটু পর দাদি এসে তাকে নিয়ে যাবে, একটু অপেক্ষা করো। কথাগুলো বলে আদিল আরও পৃথাকে বুকের সাথে জড়িয়ে ধরে। পৃথা জোরে আদিলের পেটে চিমটি কাটে।
আউচ বলে আদিল ওকে ছেড়ে দেয়। তারপর পৃথা রূঢ় কণ্ঠে বলে, ফের যদি দেখেছি বড়দের সাথে ডাকে সাড়া না দিয়ে রোম্যান্স করো, তাহলে কিন্তু আমি কি জিনিস সেটা বুঝতে পারবে। উঠে ফ্রেশ হও। বলেই পৃথা উঠে পড়ে। এ বউ না অন্য কিছু শাসন ছাড়া কিছু বোঝে না। ভালোবাসা তো দিবেই না, আমি যে একটু দেবো সেটাও তো সহ্য হয় না। কথাগুলো বলে আদিল উঠে পড়ে বিছানা ছেড়ে। আর এদিকে পৃথা খট করে দরজা খুলতে পৃথাকে দেখে আদিলের দাদার ভূত দেখার মতো অবস্থা হলো। একটু সময় নিয়ে তিনি বললেন। আদিল ঘুম থেকে ওঠেনি। পৃথা হালকা গলা ছেড়ে নিয়ে চোখ পাকিয়ে দাদা শ্বশুরকে জিজ্ঞাসা করলো। ইচ্ছে করে এসব করেছেন তাই না? সত্যি আদিলকে আপনার প্রয়োজন ছিল? এমন তীক্ষ্ণ প্রশ্নে আবরার সাহেব একটু থতমত খেলেন। বার কয়েক ঢোক চিপে বললেন, আলবাদ ওকে আমার প্রয়োজন ছিল, না হলে এমনই ডাকছি। পৃথা ওনার সামনে কোমরে আঁচল বেঁধে তাকে পাশ কাটিয়ে বারান্দায় এসে উঁচু গলায় বলে উঠল। আদিল ওনাকে এখনই বাইরে নিয়ে যাও তো। ওনার কাজ সেরে আজ তুমি ইউনিভার্সিটিতে যাবে। মাজেদা বেগম এসে আফজাল সাহেবকে আচ্ছা মতো বললেন। নাতির বিয়ে হয়েছে, তবুও ভীমরতি ছাড়লো না তোমার। কেন গিয়েছিলে দরজা ধাক্কাতে? তোমার এইসব মানায়? সবার সামনে তোমার জন্য না বুঝি নাক কাটা যায় আমার। গিন্নির কথা শুনে আফজাল সাহেব মোচে তা মেরে বলে, আমি ভয় পাই নাকি কাউকে? তাছাড়া আমি মজা করতে গিয়েছিলাম তো। মাঝে মাঝে তুমি এমন করে কথা বলো যে মনে হয় ওরা না, বরং তুমি আমার ওপর মহাবিরক্ত। কেন যে তোমাকে ঘরের বউ করে এনেছিলাম, সারা জীবন পস্তাতে হচ্ছে। এক কথা দুই কথা নিয়ে মাজেদার আফজালের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়। তুমি থেকে দুজনের মধ্যে তুই তুকারিতে চলে আসে। আদির গোসল করা বাদ দিয়ে ভেজা শরীরে ড্রয়িং রুমে এসে চলে আসে ওদের থামাতে। দাদা সাহেব রেগে গিয়ে দাদির গায়ে হাতই তুলেছেন। আর দাদি তেতে উঠে রুটি বানানোর বেলান দিয়ে তুলে বলছেন, আর একবার আয় এদিকে, তোর ঠ্যাং ভেঙে দিয়ে ন্যাংরা করে রাখবো। সারা জীবন জ্বালাইছোস, আর আজ ছোট ছেলের মেয়ের সামনে গায়ে হাত তুলিস, খচ্চর বুড়া। আমি হয়ে তোর ভাত খাচ্ছি, অন্য কেউ হলে তোর ভাত খাওয়া তো দূরে থাক, তোর মুখের দিকে চেয়েও থুতু ফেলবে না। পৃথার সামনে এত কিছু হওয়াতে আদিল ব্যাপক লজ্জা পায়। দাদাকে ঠেলে অন্যদিকে নিয়ে যায়, কিন্তু বুড়ো কম নাকি, সে কিছুতেই যাবে না। সে বুড়িকে শাসিয়ে বলল, আজ ছেলের কাছে নালিশ করব তোমার নামে, ঘাড় ধরে বাসায় পাঠিয়ে দিব। এদের এমন ঝগড়া দেখে পৃথা ব্যাকুল সেজে গেল। বুড়ো বয়সে যে কারো ঝগড়া করার তো এনার্জি থাকে, সেটাই দম্পতিকে না দেখলে বোঝাই যেত না। পৃথা জোরে একটা চিৎকার দিয়ে বলে, এই থামবেন আপনারা। বুড়ো বয়সে কি ভীমরতি ধরেছেন? স্বামী স্ত্রীর সাথে ঝগড়াঝাটি হতেই পারে, কিন্তু সেটা বাইরের মানুষ জানবে কেন? আপনাদের কি আবার প্রাইমারিতে ভর্তি করে দিতে হবে শিক্ষার জন্য? আর এবার যদি টু শব্দ শুনি, তাহলে আদিল কি করবে আমি জানি না, কিন্তু আমি বহু কিছু করে ফেলবো। আর তুই কি করবি শুনি? চোখের জল মুছতে মুছতে মাজেদা বেগম প্রশ্ন করে, কি আর করব? দুজনকে বেলকনি নিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব, আর সেটা সুইসাইড বলে চালিয়ে দেব। এক ধাক্কায় খেল কতম। বললেই হলো, এত সাহস তোমার? বেশ তাচ্ছিল্যের সাথে কথাগুলো বলে উঠল আফসার সাহেব। আমার সাহস দেখতে চান? আমি কথা বলি না, কাজে দেখিয়ে দিই। মাজেদা বেগম চুপ হয়ে গেলেও আফসার সাহেব মোটেও দমানোর পাত্র না। তিনি ক্রূর দৃষ্টিতে পৃথার দিকে চেয়েই বলল, দেখাও তোমার সাহস। কথাটা কোনো মতে শেষ হতেই পৃথা তেড়ে এসে ওনার হাত ধরে টেনে ব্যালকনিতে নিয়ে গিয়ে একটা ধাক্কা দিতে যাবে। এমন সময় উনি গ্রিল ধরে আম্মা বলে একটা চিৎকার দিলেন। পৃথা তবুও চুপ থাকার মেয়ে নয়, বরং গলা চওড়া করে বলল, সবার সামনে অকারণে স্ত্রীর গায়ে হাত তোলা আপনার বেঁচে থাকার কোনো অধিকারই নেই। এতক্ষণ আদিল নীরব দর্শকের ভূমিকা পালন করছিল, কিন্তু পৃথার ব্যবহারের লিমিট ক্রস হতেই ও এসে পৃথাকে ধরে ভেতরে আনলো। তারপরে বেশ ধমক দিয়েই বলে উঠল, এসব কি শুরু করেছো? ওরা নিজেরাই নিজেদের ব্যাপারগুলো মিটিয়ে নেবে, তুমি কেন এসবের মধ্যে পড়ছো? পৃথা হাত ঝটকা দিয়ে আদিলের কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, উনি অকারণে স্ত্রীর গায়ে হাত তুলবেন কেন? ওনাকে মনে রাখা উচিত। দাদি ওনার স্ত্রী হয়ে বাসায় এসেছেন, কোনো দাসী হয়ে নয়। শিক্ষার যখন এতই অভাব হয়েছে, তখন তো এভাবেই তাকে শিক্ষা দেওয়া উচিত। পৃথার এমন কথা শুনে মাজেদা বেগমের ধৈর্যের বাঁধ আজ ভেঙে গেল। তার হয়ে এমন কথার বাণী কেউ শোনায়নি তার স্বামীকে। স্বামী তার গায়ে হাত তুললে সবাই এগিয়ে এসে বিরোধ মেটায়, কিন্তু কেউ তার দোষ ধরে না। আজ এই মেয়েটা দোষ ধরেছে। তিনি এসে পৃথাকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, তুই আমার মা হয়ে এই বাড়িতে এসেছিস?
কি আর বলবো, একটু কিছু হলেই অকারণে গায়ে হাত তোলার তার স্বভাব। সাথে সাথে পৃথা প্রতিবাদ করে বলল, এবার গায়ে হাত তুলতে এলে হাতটাই ভেঙে দেবেন। যদি না পারেন তাহলে আমাকে ডাকবেন। তারপরেও কি করতে হয় সেটা আমি দেখিয়ে দিব। এরপর দেখব আপনাকে কে কি বলে। আফজাল সাহেব নিজের রুমে গিয়ে ছেলেকে ফোন দেয়। তার ছেলে কল রিসিভ করতে এসে হাউমাউ করে কেঁদে ওঠে। তারপর বলে, পুতের বউ আমার গায়ে হাত তুলে শাসিয়েছে। শিহাবুদ্দিন সব কিছু শুনে পৃথাকে ফোন দিতে বলল। পৃথা ফোন হাতে নিতেই আদিলের বাবা শান্ত গলায় বলল, কি হয়েছে মা? আব্বা তোমার নামে এমন অভিযোগ কেন করেছে? বুড়ো বয়সে ভীমরতি ধরেছে আর সেটা ছুটে গিয়েছি বলে আপনাকে অভিযোগ করেছে। পৃথা আরও কিছু কথা বলতেই শিহাবুদ্দিন বললেন, তাকে একটু কম করে শাসন করো মা। মেয়ে মানুষের অপমান হজম করার শক্তি আল্লাহ তাদের আঘাত দিলেও পুরুষদের তার কিঞ্চিত পরিমাণেও দেয়নি। আমি জানি আব্বা ও আমারে কি করেছে। তুমি আর কিছু বলো না, একটু মেনে নাও। পৃথা আর কথা বলে না। কল কেটে দিলে ও রান্নাঘরে ঢোকে। আদিল এসে ওর দাদাকে বলে রেডি হতে। ওর দাদা খেকিয়ে উঠে বলে, এখন কেন যাব? আগে সকালের খাবার খাবো, তারপর বাইরে যাব। তোর বউকে খাবার দিতে বল। আদিল ওর রুমে গিয়ে গোসল করে এসে পৃথার কাছে যায়। অন্যদিকে পৃথা কাজে ব্যস্ত। আদিল ওকে সাহায্য করতে চায়, কিন্তু ওর দাদা ওকে ডাকতে ওর দাদার কাছে যায়। দাদা ওকে ওখানে আটকে দেয়। ও আজ একা একা কাজ করবে, এটাই তার শাস্তি। এমনি ওর বাবা ওর মাকে মেরে ফেলেনি, ওর মতোই নিশ্চয়ই মুখে মুখে তর্ক করতো স্বামীর সাথে। এজন্য ওর বাবা অতিষ্ঠ হয়ে ওর মাকে মারছে, বেশ করেছে। যেমন কর্ম তেমন তার ফল। এমন কথা শুনে আদিল ওর দাদাকে ইশারায় চুপ করতে বলে আর ধীরে ধীরে বলে, শান্তিমতো খাবার খাইতে চাইলে আপাতত চুপ থাকো। তাছাড়া খেতার আগুন বেড়ায় লাগতে বেশিক্ষণ সময় লাগে না। শেষে সেই আগুন আমার ঘর পুড়ে ছারখার করে দেবে। তাই যা বলেছ অনেক বলেছ, এখন অন্তত চুপ থাকো। আদিলের কথায় আফজাল সাহেব ক্ষেপে ওঠে। তোর মতো মার ভেড়া নাকি আমি? আমার দাদাকে দেখেছি শক্ত হাতে সে দাদিকে সামলিয়েছে। এবার বাপ, তারপর আমি। তোর বাপও কম যায় না, কিন্তু তুই আমার বংশের কলঙ্ক। বইয়ের কথায় উঠিস আর বসিস, বংশের কুলঙ্গা তুই একটা। বলতেই রান্নাঘর থেকে আটার বাটিটা সোজা ডাইনিং টেবিলের ওপর এসে পড়ল। পুরো টেবিল সহ সব কিছু আটায় মাখামাখি হয়ে গেল। আফজাল সাহেব ভয়ে লাফ দিয়ে চেয়ার ছিঁড়ে উঠে পড়লেন। তারপর স্টিলের কয়েকটা বাটি ফ্লোরে পড়ে ঝনঝন শব্দে কানতারি ফেটে যাওয়ার উপক্রম হলো। কি হলো এসব বলতেই পৃথা রান্নাঘর থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। আফজাল সাহেব রেগে আরও কয়েকটা কথা শোনালো পৃথাকে। বাপ মা তুলে গালি দিল। পৃথা আর কোনো কথার জবাব দিল না। আদিলও কারো পক্ষ নিয়ে কথা বলতে পারল না। আফজাল সাহেব বাসা হতে বের হয়ে গেলেন, সাথে আদিলকেও নিয়ে গেল। ওরা বাসা হতে বের হতেই মাজেদা বেগম পৃথার দরজায় ধাক্কা দিতে দিতে ডাকতে থাকে, এই মেয়ে দরজা খোল, তোর দাদা এত খারাপ মানুষ নয়। খারাপ হলে তার সাথে সংসার করতে পারতাম নাকি? একটু পর সে নিজেই তোকে ডেকে এনে খাবার খেতে বসবে। আমার মনে হয় কাল ওকে তোর বিষয়ে কেউ কিছু কানপোড়া দিয়েছে, যার জন্য এমন করেছে। দরজা খোল মা। পৃথা রুমের ভেতর চুপ করে বসে থাকে। ওর মাকে নিয়ে কেউ কথা বললে ইচ্ছা করে তখনই তাকে মারধর করে ফেলে। দোষ করেছি আমি, আমাকে বকা দিবে। সেটা না করে মৃত মাকে নিয়ে কেন টানাটানি করবে? কথাগুলো মনে হতেই চোখ দিয়ে অঝরে পানি বাইতে লাগলো। দুপুর 12:30। মাজেদা আর নাসিমা খালা পুরো বাসা পরিষ্কার করতেই কলিং বেল বাজল। নাসিমা গিয়ে দরজা খুলে দিতেই কর্তাবাবুকে দেখল তিনি দাঁড়িয়ে আছেন। মাজেদা বেগমের কথা মিথ্যা ফলেনি। আফজাল সাহেব ব্যাগ ভর্তি বাজার নিয়ে ডাইনিং রুমে এসে সেটা রেখে আদুরের স্বরে বলে উঠল, আমার ছোট গিন্নি কই গেল দেখছি না যে, এখনো কি তার রাগ ভাঙ্গেনি? মাজেদা ইশারা করে দরজার দিকে হাত তুলে দেখিয়ে দিল। আদিল কয়েকবার দরজায় গিয়ে নক দেয়, কিন্তু দরজা খোলে না। দরজা না খুলে সে দাদার কাছে এসে বলল, তারপর কৌতুক স্বরে বলল, যেমনি রাগ উঠাইছো তেমনি গিয়ে ওর রাগ ভাঙাও। আমি কিছু জানি না। সকালে আমার বউ যেমন ছিল তেমনই আমাকে ফেরত দাও। কথাগুলো বলে আদিল মুচকি হাসল। সেটা দেখে ওর দাদা ভ্রু কুচকালো। তারপর বলল, মেয়ে পড়াতে কায়দা লাগে বুঝলি, তোর যা হাবভাব তাতে বউ 2 দিনও টিকবে না। জীবনে কত মেয়ে পাঠালাম, আরও তো আমার কাছে হাতের মাওয়া। দাঁড়া দাঁড়া, আমিও ওকে ডেকে আনছি। আফজাল সাহেব তার চেনাচরিত স্বভাবের শরীর লুড়িয়ে পৃথার দোর গড়ায় গিয়ে টোকা দিয়ে বলল,
ও গিন্নি বের হও, দেখ তোমার জন্য কত কি বাজার করে এনেছি। তখন রাগ উঠেছিল, তাই 4টা কথা শুনেছি, মাফ করে দরজাটা খুলগো। আহা, কই খুললো তোমার গিন্নি? মেয়ে পটানোর ওস্তাদ নাকি তুমি? এই তোমাদের বিদ্যা? দাদি, লিস্ট করো তো, সে তোমাকে ছাড়া আর কয়টা মেয়ের সাথে লাইন মেরেছে? আদিল চেয়ারে হেলান দিয়ে রাজকীয়ভাবে পায়ের উপর পা তুলে দাদার উদ্দেশ্যে কথাগুলো ছুঁল। হারাদাম সকাল থেকে এমনি সংসারে কীর্তন লেগেই আছে, তার ভিতর তো ওই সিংগায় ফু দিয়ে আগুন বাড়াচ্ছিস। বুড়া হ, তারপর বুঝবি বই জ্বালা কি জিনিস। তুই নতুন নতুন অবস্থায় বিয়ে করে এখন তো ফুরফুরাই থাকবি। খালি পুরাতন হতে দে, তাতে আমসত্ত্বক ধরিয়ে দেবে। আদিলকে শাসিয়ে কথাগুলো বলল তার দাদা। আমাকে শাসিয়ে কোনো লাভ নেই। দেখো তোমার আন্দরের বিবি দরজা খুললো কিনা। কলিজায় আঘাত দেশকে অনেক কথা বলে, ওরা আমার সম্মান না সীমা পর্যন্ত আমার ব্যর্থতায় হা হা হি হি করে হাসে। তোমার নামে বাজার থেকে চাঁদপুরে ইলিশ এনেছি, মজা করে রান্না করো, দুজনে মিলে কবজি ডুবিয়ে খাবো। কিন্তু তার সমস্ত বাণী আজ বিফলে গেল। পৃথার পক্ষ থেকে দরজা খোলা হলো না। সেটা দেখে আদিল তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে তার দাদার দিকে চেয়ে বলল, তোমার বর আর না জানি কত কি রঙ্গ দেখাবে। কি দাদা, দরজা সে খুললো? এতক্ষণ ধরে খোলনি তো কি হয়েছে, এখন খুলবে। আমি তো আসল টেকনিক এখনো খাটাইনি, সবুর করো ভাই। বলেই তিনি সুর ধরে বলেন, সর্ষে বাটা জোরসে দাদা, ঠেঙ্গিয়ে বাজার ঠেঙ্গিয়ে কাদা, 4টে ইলিশ মাছ কিনেছি, বাদল এমনিই দিনেছি। পৃথা খট করে দরজা খুলে দেয়। এতে পৃথার চাহনি দেখে আফজাল মিনমিন করে বলল, বিশ্বাসে মেলায় বসতো আর ইলিশে মেলায় তৃপ্তি। কথাটুকু বলেই সুর করে আদিলের কাছে এসে চেয়ার টেনে বসে নিচু গলায় বলে উঠল, নিয়ে তোর বউকে এবার বের করে দিচ্ছি, এখন সামলাতাকে এমন হরণচণ্ডী বউ বাবার জন্মেও দেখলাম না। আদিল পৃথার দিকে চেয়ে বাচ্চাদের মতো হাসি দিয়ে বাজার দেখিয়ে দিয়ে বলল, দাদা তোমার জন্য এসব আনিয়েছে, যাও কাজে লেগে পড়ো, দুপুরে উনি খাবেন। পৃথা আফজাল সাহেবের দিকে একবার চেয়েই গটগট করে হেঁটে বাজারের ব্যাগ নিয়ে রান্নাঘরে ঢুকলো। সেটা দেখে দাদা গলা উঁচিয়ে বলল, ইলিশের ঝোল, মাংস কষা, বেগুনি চাটনি করতে পারবে তো ছোট গিন্নি? জবাব আসে না পৃথার। আফজাল সাহেব কিছুটা মন ভার করে বলল, এই বউ তুই কেমনে সামলাস ভাই? তোমার যেমন রঙ্গনাট্য দেখাতে সময় লাগে না, তেমন বিপরীত সেও। দেখো, রান্না হলে ঠিকই আমার আগে তোমাকে ডেকে পাঠাবে। যাও যাও, গোসল সেরে নাও। কথাগুলো বলে আদিল ওর রুমে চলে গেল। দুপুর 2টা। পৃথা রান্না সেরে এসে দেখলো দাদা নেই। সে তার রুমে উকি দিয়ে দিল, তিনি শুয়ে আছেন। দাদু বলে কয়েকবার ডাক দিল, তিনি সারা শব্দ করলেন না। পৃথা এবার গায়ের উপর থেকে চাদর টেনে দিতেই তিনি ধরফর করে উঠে বসলেন। তারপর রাগ দেখিয়ে বলেন, এবার মেয়েকেও চাদর টান দেয়? আমাকে তোমার স্বামী পাইছো, আমার কি লজ্জা শরম নাই? আপনার লজ্জা শরম বহুত দেখা হয়েছে আমার। এর বেশি দেখতে গেলে ভিমরি খেয়ে নিশ্চয়ই ভিমরি খাবো আমি। চলেন। বলে হাত ধরে টেনে বাইরে এনে দেখলো সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে ওদের জন্য। আদিল ওদের দুজনকে দেখে দাদাকে উদ্দেশ্য করে বলে উঠল, কি এবার শখ মিটেছে তোমার? তোমরা পারো বটে। এই এক্ষুনি কেউ কারো মুখ দেখতে চাও না, আবার সেই একই টেবিলে খাবার খেতে বসেছ। কেন তোর হিংসে হয়? ও আমাকে নিয়ে খেতে বসেছে বলে নিশ্চয় তোর গা জ্বলছে, দাদির মতোই হিংসা মুড়ি হইছস। তোমার পিছে লাগার শখ আমার মিটে গেছে। তা বুড়ো, আমার বকি জানে তাকে রুমের বাইরে আনার কারণে আমার কাছে তুমি একটা ককটেল পার্টি চেয়েছো? এখানে এই কথা বলছিস কেন? তাছাড়া কথাটা কখন বললাম তোকে? মিথ্যা কথা বলে তার কাছে আমার নাম খারাপ করছিস কেন? তোমার আবার নামও খারাপ হয়? এই চুপ থাকবি না, তোর পাতে পানি ঢেলে দেব। বাঘকে ঘুম থেকে কেন জাগাচ্ছিস? বলে আফজাল সাহেব আর পৃথার দিকে তাকাতে সাহস পেল না। সে নীরবে খাবার মুখে তুলল এবং তার প্রশংসাও করতে লাগলো। যা হোক, সমস্ত ঝামেলা মিটে গেল। সবাই একসাথে খাবারে মনোযোগ দিল। খাবার শেষ করে আদিল কোনো এক কাজে বাসা হতে বের হয়ে গেল। বলল ফিরতে নাকি তার দেরি হবে। রাত 9টা। বান্ধবীর আজ জন্মদিন বলে বাসা হতে বের হয়ে রিয়াদের কাছে এসেছে রাহি। তারপর মাকে ম্যানেজ করে বলেছে আজ বাসায় সে ফিরবে না, সবাই একসাথে বান্ধবীর বাসায় অবস্থান করবে। অনেক ঝামেলা পেরিয়ে মায়ের কাছ থেকে নিজের জন্য সবুজ বাতি জ্বালিয়েই ছেড়েছে রাহি। আজ বাসায় দ্রুত ফিরেছে রিয়াদ। আজ দ্রুত না ফিরলে তাণ্ডব যে শুরু হবে, তাই ব্যস্ততার সমাপ্তি ঘটিয়ে 7টার দিকে এসে বাসায় ফিরেছে। অনেকদিন পর এমন একটা সুন্দর রাত সে পেতে চলেছে। স্ত্রীকে নিয়ে অন্তত একটা রাত সে শান্তিতে ঘুমোতে পারবে।
নিহিতা খুব দ্রুতই ঘুমিয়ে পড়েছে। জলদি রাতের খাবার শেষ করে রিয়াদ তার প্রিয়তমাকে বুকে টেনে নিয়ে ভালোবাসার পরশ বুলিয়ে দিতে থাকে। তারপর ধীরে ধীরে আরও গভীরে যায়, একে অপরের সাথে অন্তরঙ্গ হয়ে ওঠে। বিধির লিখন না যায় খণ্ডন। রাহি জানেই না আজকের পর থেকে রিয়াদ নামক অস্তিত্ব তার জীবন থেকে মুছে যাবে। চন্দনের দলের লোকেরা দুভাগ হয়ে গেছে। 18 জনের সদস্যরা গোপনে একে একে রিয়াদের বাসায় প্রবেশ করে। তারা নিশ্চিত হয়েছে চন্দনের ভাইকে এই রিয়াদই নৃশংসভাবে হত্যা করেছে। রিয়াদ আজ তাদের ভিকটিম। আজই ওর জীবনের শেষ দিন। অপরদিকে অন্য দল আজ পুরোপুরি আদিলকে ফলো করেছে। এই ছেলের সাথে গতকাল রিয়াদ মিট করেছিল। ছেলেটি ঢাকা শহরের স্থানীয় বাসিন্দা নয়, তাই একে মারা আরও সহজ। তাছাড়া চন্দনের দলের ব্যাপারে রিয়াদ এই ছেলেকে অনেক কিছু বলেছে। এতে নিজেদের সেভ করতে হলে এই ছেলেকে আরও আগেই মারা প্রয়োজন। পৃথা বারবার কল দিচ্ছে, তাই আদিল বাসায় ফেরার জন্য পা বাড়ায়। রাত 10টা বাজতে চলল। সিদ্ধার্থ, মেহেদি এবং আদিল একসাথে রাস্তায় হাঁটছে আর বিভিন্ন বিষয়ে গল্প করছে। তারা চৌরাস্তা পেরিয়ে অন্য রাস্তায় উঠতেই কোথা হতে বড় একটা ট্রাক এসে একসাথে তাদের ধাক্কা দেয়। রিয়াদ রাহিকে বুকে নিয়ে ঘুমাচ্ছিল, এমন সময় দরজায় ঠোকা পড়ে। এতেও তাদের ঘুম ভাঙে না। প্রথম মৃদু শব্দ থেকে আরও জোরে জোরে দরজায় কড়া নাড়ে। এমন শব্দ শুনে প্রথমে নিহিতা ঘুম থেকে জেগে ওঠে আর সে চিৎকার দিয়ে কান্না করে। সেটা শুনে রিয়াদের ঘুম ছুটে যায়। সে দ্রুত উঠে পড়ে, রাহিকে ছেড়ে দিয়ে নিহিতাকে কোলে তুলে নিয়ে ফ্লোরে হাঁটাহাঁটি করে আর তাকে আবার ঘুমানোর চেষ্টা করে। তখন আবার জোরে জোরে দরজায় টোকা পড়ে। রিয়াদ গলার আওয়াজ বাড়িয়ে দেয়, বলে, কে? রাহি রুমে থাকার কারণে সে দরজা আর খোলে না, কিন্তু অন্যদিন হলে ঠিকই দরজা খুলত। রিয়াদের চিৎকার শুনে দরজা নক করা থেমে যায়। রাহি এবার উঠে ঘুম কাতুরে শব্দে বলে ওঠে। কি হয়েছে? রিয়াদ কথা বলে না। ওর মনে সন্দেহ হতে থাকে, কারণ রুমের লাইট হঠাৎ নিভে যায়, অথচ বাহিরে অন্যদের বাসায় ঠিকই লাইট জ্বলছে। সে রাহিকে দ্রুত বিছানা থেকে উঠতে বলে। রাহি বুঝতে পারে না তার সাথে কী ঘটতে চলেছে। অন্যদিকে রিয়াদ কাউকে ফোন করে তার বাসার সামনে আসতে বলে। এবার জোরে জোরে দরজায় লাথি দেওয়ার শব্দ হতে থাকে। মজবুত দরজা হওয়ার কারণে প্রতিপক্ষ খুব একটা সুবিধা করতে পারে না। রিয়াদ যা বোঝার তা বুঝে গেছে। কোনো শত্রুদল হয়তো তার বাসা ঘেরাও করেছে। সে বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। বাইরে তার ছেলেরা আর ভেতরে প্রিয়তম স্ত্রী। সে এখন কাঁধে বাঁচাবে। অন্যদিকে দরজায় একের পর এক আঘাত পড়তেই থাকে। রাহি রিয়াদকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁপতে থাকে। এমনকি নিহিতা পর্যন্ত ভয়ে ওর গলা জড়িয়ে ধরে। রিয়াদ রাহির করে নিহিতাকে দিয়ে বলে, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি নিহিতাকে মানুষ করিও। যদি সেটাও না পারো তাহলে পৃথার কাছে পাঠিয়ে দিও। ওর যাবতীয় খরচপত্র একটা বৃদ্ধ লোকের কাছে গচ্ছিত রয়েছে, সেই তোমাকে কিংবা পৃথাকে খুঁজে নেবে। আর যদি তোমরা কেউ নিহিতাকে নিতে না পারো তাহলে ওই বৃদ্ধার কাছে ওকে দিয়ে দিও। রাহি হাউমাউ করে কেঁদে ওঠে। সে এক হাতে রিয়াদকে জড়িয়ে ধরে বলে ওঠে, তুমি এসব কথা কেন বলছো? কিচ্ছু হবে না তোমার। আমরা এখন থেকে পালিয়ে বহু দূরে যাব। চলো আমার সাথে। কথাগুলো বলে রিয়াদকে সে টানতেই রিয়াদ ওর হাত ছেড়ে দিয়ে বলে, তা হয় না, আমার দেখতে অনেক ছেলে আছে, তাদের রেখে আমি সুখের সন্ধানে যেতে পারি না। দায়িত্ব বড় কঠিন জিনিস। রিয়াদ রাহিকে টেনে নিয়ে গিয়ে ব্যালকনিতে রেখে বলে, কোনো কথা বলবে না। সুযোগ পেলে এখান থেকে নিঃশব্দে চলে যাবে। আমি চাই না কেউ জানুক তুমি এই বাসায় ছিলে। রাহি কোনো কথা না বলে রিয়াদকে জাপড়ে ধরে ফিকরে উঠে বলে, আমার একসাথে জন্মাইনি, কিন্তু একসাথে মরতে পারবো তো। পাগলামি করো না। বলে রিয়াদ রুমে এসে ব্যালকনি দরজা বন্ধ করে দিয়ে ড্রয়ার থেকে রিভলভার নিয়ে তাতে সাইলেন্সার লাগিয়ে দরজা আস্তে করে খুলে দেখে ঘুটঘুটে অন্ধকার। সে পুলিশকে ফোন করে জানাতেও পারবে না, কারণ তার বাসায় বেআইনি মালপত্র রয়েছে। দরজা খুলতে একসাথে কয়েকটা আলো এসে তার চোখে চড়া হলো। সে বাম হাতে করে বড় একটা ফ্লাওয়ার ভাজও নিয়ে এসেছিল, সেটা বিপরীত দিকে ছুঁড়ে মারতেই লাইটগুলো সব নিচে পড়ে যায়। রিয়াদ দ্রুত বাহির থেকে দরজা লেগে দিয়ে সেখানেই তালা মেরে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে। অনেকের সাথে হাতাহাতি হতেই লাইট জ্বলে ওঠে। রিয়াদ দেখে ওর ছেলেদের একসাথে বেঁধে রাখা হয়েছে। সেটা দেখে ওর মাথায় রক্ত উঠে যায়। নিখুঁত টার্গেটে গুলি ছুঁড়ে দেয় এক শত্রুর বুকে। সাথে সাথে শত্রুর বুক ঝাঁঝরা করে ফেলে। পেছন থেকে এক বিশাল দেহি ছেলে এসে রিয়াদকে জাপটে ধরে। এতে তার সাথে ধস্তাধস্তি হতেই রিয়াদের হাত থেকে রিভলভার পড়ে যায়। সেই সুযোগে একসাথে 5 জন রিয়াদের উপর আক্রমণ করে আর কিছু লোক দরজা খুলতে যায়। রিয়াদ গায়ের সমস্ত শক্তি দিয়ে একটা ঝেটকান দিয়েই ওই লোকদের দরজার কাছ থেকে টেনে এনে সবাইকে শুদ্ধ নিচে ঝাঁপ দেয়। এতে একসাথে 9 জন সহ রিয়াদ নিচে পড়ে গিয়ে ব্যথায় পিঠ চাড়িয়ে তোলে। বাকিরাও বেশ আহত হয়।
অন্য ছেলেরাও এসে রিয়াদকে টেনে তুলে বেদম মারতে থাকে। তারপর বলে, দাদা ওকে এখানে মারতে বলেছে। হারামজাদা আমাদের হামান দাদাকে খুন করেছে। একে তো আমি নিজের হাতেই খুন করব। শুধু এর জন্য এত কিছু হয়েছে। কথাগুলো বলেই রিয়াদের বুকে লাথি মারে কয়েকটা। তারপর বিশাল একটা চাকু বের করে সেটা দিয়ে রিয়াদের পেট এফোর করে দেয়। রিয়াদ থরথর করে কেঁপে উঠল। ক্ষতস্থান দিকে চুয়ে চুয়ে রক্ত পড়তে থাকে। ব্যথায় ওর কপালের শিরাগুলো ফুলে ওঠে। এক ব্যথার যন্ত্রণা শেষ না হতেই পরপর আরও কয়েকটা ছুরির আঘাত পড়ে তার শরীরে। এমন দৃশ্য দেখে আড়াল থেকে বের হয়ে আসে অন্য একটা ছেলে। সে রিয়াদের কাছে ছুটে আসে ওকে বাঁচাতে। এতে হত্যাকারী তার গলায়ও ছুরি বসিয়ে দেয়। ছেলেটি ওখানেই ধাম করে ফ্লোরে পড়ে যায়। তারপর কয়েকবার কাঁপুনি দিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এসব ঘটনার সাথে অপরদিকে অন্য ঘটনা ঘটে। একটা ছেলে পাইপ দিয়ে এসে রাহিকে ওখান থেকে গোপন পথ দিয়ে বের করে আনে। তারপর তাকে বলে, আপনি দ্রুত বাসায় চলে যান, এখানে খুব খারাপ কিছু হতে চলেছে, এখানে থাকলে আপনিও মারা পড়বেন। রাহি কান্না করতে করতে বলে, আমার জীবন থাকতে আমি এখান থেকে যাব না। আপনি আমাকে রিয়াদের কাছে নিয়ে চলুন। ভাবি, বোঝার চেষ্টা করুন। আজ যে ওই বাসার ভিতরে যাবে সেই লাশ হয়ে ফিরবে। আপনি শুধু ভাইয়ের জন্য দোয়া করুন, উনি যেন সাই চালাতে থাকে। রাহি ছেলেটির কথা শোনে না। সে কাঁদতে কাঁদতে নিহিতাকে রাস্তায় রেখে দিয়েই রিয়াদের বাসার দিকে ছুটতে থাকে। ছেলেটির সাথে সাথে ওকে ধরে ফেলে এবং মুখ চেপে ধরে বলে, চিৎকার দিয়েন না ভাবি, আশেপাশের মানুষ জেগে যাবে। ভাই যদি এটা সালাম না দিতে পারে তাহলে কোনো পথ নেই। মানুষ জানলে পুলিশ সে তাকে ধরবে, আর চাঁদের দল তো রয়েছেই। তবুও রাহি মানে না। ছেলেটির সাথে তার ধস্তাধস্তি শুরু হয়। যখন রাহি কোনো কথা মানছেই না তখন ওকে নিয়েও ছেলেটি অন্যদিকে চলে যায়। কারণ রাহি এখানে থাকলে হয় সে মারা পড়বে, না হয় ফেঁসে যাবে। তার পুরো কেরিয়ার নষ্ট হয়ে যাবে। সেটা রিয়াদ কিছুতেই হতে দেবে না। তাই রাহিকে দ্রুত সরানোর হুকুম দিয়েছিল। অবশেষে রিয়াদের বাসায় নয়নের এন্ট্রি হয়, যে কিনা ছিল রিয়াদের বিশ্বস্ত লোক। কিন্তু সেই চন্দনের সাথে হাত মিলিয়ে সব কিছু ফাঁস করে দেয়, যার ফলাফলেই হত্যাকাণ্ড। সে এসে দেখে ফ্লোরে লাশ পড়ে আছে। এক এক করে সবাইকে দেখে বেঁধে রাখা ছেলেদের দিকে তাকালো। তারপর বাকি এই বন্দি ছেলেদের চোখ ও মুখের বাঁধন খুলে দিয়ে এমন ভয়ানক মৃত্যুর সাথে তাদের পরিচয় করে দিয়ে বলে উঠল, তোরা বাঁচতে চাস না, এভাবে মৃত্যুর আলিঙ্গন করতে চাস? নয়নের কথা শুনে বাকি 7 জন ছেলে ভয়ে থরথর করে কাঁপতেই নিজেদের জীবন ভিক্ষা চায়। এতে নয়ন খুশি হয়ে ওদের থেকে স্ট্যাম্পের সই নিল, যাতে পরে এরা 2 নাম্বারই করতে না পারে। তারপর তাদের ছেড়ে দিতেই ওরা জীবন নিয়ে সেখান থেকে চলে গেল। বিশ্বাসঘাতকই একজন বিশ্বাসঘাতককে ভালো রূপে চেনে। তোমার মৃত্যুর জন্য একমাত্র তুই দায়ী বলে নয়ন 3টা বডি নিয়ে সেখান থেকে চলে গেল। আর যাওয়ার সময় ওর দলের ছেলেদের বলে গেল ছোটোখাটো বোমা বিস্ফোরণ করতে এই বাসায়, যাতে সমস্ত দোষ রিয়াদের ওপর চাপে, যে এখানে তার অবৈধ সাম্রাজ্য গড়ে তুলেছিল। বোমা ফাটানোর কারণে অসাবধানতায় সেটা বিস্ফোরণ ঘটেছে। পৃথা বারবার আদিলকে কল দেয়, কিন্তু এবার তার ফোন বন্ধ দেখায়। একটু আগেই কল ঢুকছিল, কিন্তু এখন বন্ধ কেন? সে বারবার ট্রাই করে, কিন্তু ফোনে কল ঢোকাতে সক্ষম হয় না। বুকের ভেতর ভয় আর রাগে সে জর্জরিত হতে লাগলো। অন্যদিকে পেছনে ট্রাক আসার শব্দ শুনেই সিদ্ধার্থ শুধু একবার তাকানোর সুযোগ পায়। তারপর ট্রাক ধাক্কা দেওয়ার আগেই সিদ্ধার্থ আদিল আর মেহেদিকে ধাক্কা দিতে সক্ষম হলেও নিজে সেখান থেকে রক্ষা পায় না। আদিল বেঁচে গেলেও মেহেদির ডান পা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আর সিদ্ধার্থ ট্রাকের সাথে বাড়ি খেয়েই দূরে ছিটকে পড়ে। সাথে সাথে ট্রাক দ্রুত গতিতে সেখান থেকে চলে যায়। আদিল ভাবতেই পারেনি রাস্তায় চলাচলের সমস্ত নিয়ম মানা সত্ত্বেও ট্রাক এভাবে ধাক্কা দিতে পারে। আদিল আর মেহেদি একসাথে চিৎকার দিয়ে ওঠে। মেহেদি ওর কাছে না যেতে পারলেও আদিল দৌড়ে সিদ্ধার্থের কাছে যায়। এই সিদ্ধার্থ সিদ্ধার্থ বলেই বারবার ওকে ঝাঁকায়, কিন্তু সিদ্ধার্থের তখন কথা বলার অবস্থায় ছিল না। মাথা ফেটে গল গল করে রক্ত বেয়ে রাস্তা এবং ওর শরীর ভিজে যাচ্ছিল। জীবনের যে কিছুই নেই দামি, সেই জীবন ওদের জন্য বিসর্জন দিল আজ সিদ্ধার্থ। আদিল কি করবে তখন ওর কোনো সেন্স থাকে না। ও পাগলের মতো শুধু ওর সাথে কথা বলার চেষ্টা করতে থাকে। মেহেদি চিৎকার করে বলে, ওকে কোনো হসপিটালে নিয়ে যা আদিল, আর দেরি করিস না ভাই। ততক্ষণে অনেক লোকের ভিড় জমিয়েছে রাস্তার পাশে। আদিল ওকে কোলে তুলে নিয়েই আশেপাশে তাকায়। তারপর ওকে নিয়ে দৌড়ে কাছের এক প্রাইভেট হসপিটালে নিয়ে যায়। ঢাকা শহরে যেখানে সেখানে ওইসব প্রাইভেট ক্লিনিক থাকার কারণে এটা সম্ভব হয়। রক্তাক্ত সিদ্ধার্থকে যখন ওটির ভিতরে নিয়ে যাওয়া হয় তখন সে আদিলের হাত শক্ত করে ধরেছিল। আদিলের হাত থেকে যখন সিদ্ধার্থের হাত ছাড়িয়ে নেওয়া হয় তখন আদিল অনুভব করো ওকে হয়তো আর ফিরে পাবে না।
সিদ্ধার্থ আর ওদের মাঝে ফিরে আসবে না। আদিল হাঁটু মুড়ে ওখানেই বসে কাঁদতে লাগে। আদিলের জানা ছিল না এই হসপিটালে ত্রিধাও কাজ করে। সে তার ইন্টার্নি শেষ করে এখানে জয়েন করেছে। খুব জটিল সমস্যা নিয়ে একজনে অ্যাডমিট করা হয়েছে বলে এক নার্স তাকে ডেকে ওটির দিকে নিয়ে যায় দ্রুত। ওটির দরজায় আদিলকে ক্রন্দনরত অবস্থায় দেখে সে থেমে যায়। নার্সকে ভেতরে যেতে বলেই আদিলের পাশে দাঁড়িয়ে ওর ঘাড়ে হাত দিয়ে বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করে, এই আদিল, তোর কি হয়েছে? এখানে কেন তুই? আর তোর এই অবস্থা কেন? আদিল ফিরে তাকায় ত্রিধার দিকে। ওকে দেখে ওর অবস্থা আরও নাজেহাল হয়। কি করে বলবে সিদ্ধার্থ এখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তবুও সে কোনো মতে হাত দিয়ে ওটির দরজার দিকে ইশারা করে বলে ওঠে সিদ্ধার্থ। তারপর আর কিছু বলতে পারে না। ত্রিধার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। ছ্যাত করে প্রাণ পাখি বের হওয়ার উপক্রম হয়। সে ছুটে যায় ওটির ভেতরে। ডাক্তারগণ ততক্ষণে শল্য চিকিৎসার ব্যবস্থা শুরু করে দিয়েছে। অচেতন সিদ্ধার্থের মুখে অক্সিজেনের মাস্ক পরানো হয়েছে। ত্রিধা ওকে অবস্থায় দেখে একদম স্থির হয়ে যায়। এটা কিভাবে হলো? তার চোখে বৃষ্টি নামার জানান দিল। সে দ্রুত মনকে শান্ত করে ড্রেস পরে তার সিনিয়র ডক্টরের সাথে যোগ দেয়। কারণ খুনাক্ষরেও যদি কেউ টের পেয়ে যায় সিদ্ধার্থ ত্রিধার ব্যক্তিগত কেউ হয়, তাহলে তার বদলে অন্যজনকে ডাকা হবে। নার্সগণ ভেতরে হন্তদন্ত হয়ে ওর শরীরের ব্লাড মুছছিল। ত্রিধাকে দেখে ডক্টর আহসান চাপা গলায় বলেন, এখন একজন সিরিয়াস রোগী এসেছে, আর আপনি এত দেরিতে আসলেন কেন? আপনার কি দায়িত্ববোধ কিছুই বলে নেই? এখন এই অবস্থা, আরও উপরে উঠলে কি করবেন? সরি স্যার। বলে ত্রিধা সিদ্ধার্থের কাছে গেল। ওর ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম ডক্টর আহসান বলে উঠলেন, পেশেন্টের খাদ্যনালী ছিঁড়ে গিয়েছে, তাছাড়া আরও অনেক সমস্যা, বাঁচার সম্ভাবনা খুবই কম। এই কথা শুনে ত্রিধার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু পড়তে থাকে। হ্যাঁ, সিদ্ধার্থের অবস্থা তখন খুবই খারাপ। ওর আর তেমন রেসপন্স পাওয়া যাচ্ছিল না। ধীরে ধীরে ঘাতক মৃত্যুর পথযাত্রীতে পরিণত হচ্ছিল সে। একটা নার্স দ্রুত ইলেকট্রিক শক দেওয়ার জন্য যন্ত্রপাতি আনতে ত্রিধা সেখানে জল লাগাতেই ডক্টর আহসান নিজ দায়িত্বে সিদ্ধার্থের বুকে পাম্প করতে থাকে। কিন্তু এতে কিছুই হয় না। ত্রিধা দ্রুত ইলেকট্রিক শক দেওয়ার জন্য এগিয়ে যায়। প্রথমবার শক দিতেই সিদ্ধার্থের পুরো শরীর ঝিঁকে ওঠে, কিন্তু দ্বিতীয়বারের আর রেসপন্স পায় না। ত্রিধার মন মানছে না। সে আবার শক দেওয়ার জন্য হাত বাড়াতেই ডক্টর হাসান ওর হাত ধরে ফেলে। তারপর নার্সদের ইশারা করে মুখের পাইপলাইন খুলে ফেলতে। ত্রিধা এবার চিৎকার দিয়ে বলে ওঠে, স্যার, আপনি বুঝতে পারছেন না কেন? ওর আরো চিকিৎসা দরকার। কথাগুলো বলেও আবার সিজারের মুখে পাইপলাইন স্থাপন করতেই নার্সরা ওকে ধরে ফেলে। ওরা বুঝতে পারছে না এই নতুন ডক্টরটি কেন অত উন্মাদের মতো ব্যাপরা হয়ে উঠছে। ত্রিধা নার্সদের ছিটকে ফেলে দিয়ে সিদ্ধার্থকে জড়িয়ে ধরে ওটির ভেতরেই কান্না করতে লাগলো। তুমি এভাবে আমাকে মাঝপথে রেখে চলে যেতে পারো না। এমন তো কোনো কথা ছিল না। তুমি আমার কাছে ফিরে এসো। তোমাকে ছাড়া আমি অপরিপূর্ণ। আজই ত্রিধার প্রথম দিন ছিল এই হসপিটালে কাজ করার। আর আজই তার হাতে তার প্রিয় মানুষটি প্রাণত্যাগ করলো, যাদের ভেতর 9 বছরের রিলেশন ছিল। সিদ্ধার্থের পরীক্ষা শেষ হওয়ার পর দুই পরিবারের সম্মতিতে যাদের বিয়ের পিড়িতে বসার কথা ছিল। ত্রিধার কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠল। জয়েন্টের প্রথম দিনই প্রিয় মানুষের মৃত্যু যেন ইতিহাসে নজিরবিহীন ঘটনা হয়ে দাঁড়ালো। ডক্টর আহসান অন্যদের ত্রিধাকে বের করে আনার আদেশ দিয়ে অতিথিকে বের হয়ে এলেন। তিনি বের হয়ে দেখলেন সেখানে অনেক ভিড়। সিদ্ধার্থের বাবা মা শহর বন্ধু বান্ধব সেখানে উপস্থিত ছিল। ওর বাবা ডাক্তারের কাছে গিয়ে ছেলের কথা জিজ্ঞেস করতে তিনি মাথা নাড়িয়ে জানালেন সে আর বেঁচে নেই। উপস্থিত সবার চোখ ছিল তখন ডাক্তারের দিকে। মেয়েদের পা ব্যান্ডেজ করা অবস্থায় চেয়ারে বসেছিল। ও জোরে জোরে কাঁদতে লাগলো। আর আদিল দৌড়ে ওটির ভেতর চলে গেল। ওর পাগলামি দেখে কিছু ওয়ার্ড বয়ও তাকে থামাতে পিছু নিল। আদিল গিয়ে দেখলো ত্রিধার সাথে একটা নার্সের ধস্তাধস্তি চলছিল। সে কাঁদতে কাঁদতে বলছে, আমাকে ওর কাছে থাকতে দাও, ওর কাছে যেতে দাও। আদিল সেদিকে মনোযোগ না দিয়ে সিদ্ধার্থের মুখের উপর থেকে কাপড় সরিয়ে দেখলো নিথর দেহ নিয়ে চিরদিনের মতো ঘুমের দেশে হারিয়ে গেছে সে। আদিল ওকে তুলে বুকের সাথে জড়িয়ে ধরে প্রলাপ বকতে লাগলো, এই তুই আমাদের ছেড়ে কোথায় যাবি বল? একসাথে আমরা হেসেছি, খেলেছি, বেরিয়েছি, আর আজ তুই আমাদের ছেড়ে চলে যাবি? এটা তো আমি মানতে পারবো না। আমাদের পরীক্ষা শেষে তোর বিয়ের কত পরিকল্পনা করেছি, সেগুলো পূর্ণ না হতে কিভাবে তোকে আমরা যেতে দিতে পারি? আল্লাহ এত বড় শাস্তি আমাদের দিতে পারে না। তুই সবার ভ্রান্ত ধারণাগুলোকে মিথ্যা প্রমাণিত করে উঠে পড় দোস্ত। তোকে ছাড়া আমাদের চলবে না। ওর তুই এখানে, তোকে রাখবো না আমি। তোকে নিয়ে আমার বাসায় যাব। সবাই বললেই হলো নাকি তুই মা? রাজ শব্দটা আর বলতে পারে না আদিল। কান্নায় ওর চোখে অঝরে পানি পড়তে থাকে। আর ত্রিধা তো একদম নিস্তব্ধ হয়ে গেছে। রাতের বয়স বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে শীতের প্রকোপ বেড়েই চলেছে। বাতাসের মাঝেও একটা চাপা কান্না ভেসে আসছে।
শব্দটা হু হু করে নয়নের কানে আঘাত করছে। অপরাধ বোধে নয়নের চোখের অশ্রুজল ওর মনের সাথে বিদ্রোহ করছিল, কিন্তু করার কিছু নেই। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছিল সেখানে রিয়াদকে হত্যা করা ছাড়া এর কোনো সমাধান সে খুঁজে পায়নি। এসব কথা ভাবতে ভাবতে নির্জন একটা স্থানে এসে গাড়ি থামাতেই গাড়ির কাছে 6 জন ছেলে দৌড়ে এসে দাঁড়ালো। তারা সব আগে থেকেই প্রস্তুত করে রেখেছিল। ওরা লাশ 3টিকে নামিয়ে দূরের এক গর্তের কাছে নিয়ে গেল। সেখানে গভীর একটা গর্ত খুঁড়ে রাখা হয়েছিল। 3টা বড়ি সেখানে ফেলে দেওয়া হলো। তারপর খোয়া, সিমেন্ট, বালুর মিশ্রণের মশলা তাদের ওপর ঢালা হলো। এরপর ওখানে ভালো করে মাটি চাপা দিয়ে সেখান থেকে তারা চলে গেল। এই লোকগুলো নিখুঁত কাজ করতে বেশ পটু। নয়ন ফোন বের করে চন্দনকে কল করে সব জানায়। ফোনের ওপাশ থেকে গম্ভীর গলায় শুধু শব্দ শোনা গেল। আর নয়ন খোলা চোখে মুক্ত আকাশের দিকে চেয়ে তারাদের মাঝে আপন তারাকে খুঁজতে চোখ দুটোকে ব্যস্ত রাখল। আদিল যখন সিদ্ধার্থ নিয়ে প্রলোভ বকছিল, তখন ত্রিধা এসে ভয়ানক একটা কাণ্ড ঘটিয়ে ফেলে। সে উঠে গিয়ে আদিলের কলার খামচে ধরে ওকে ওর দিকে ফিরিয়ে কষে একটা থাপ্পড় মেরে চিৎকার দিয়ে বলে উঠল, তুই থাকতে ও কিভাবে মারা গেল? ওকে প্ল্যান করে মেরেছিস? তোর বউয়ের সাথে সেদিন একটু কথা বলেছিল বলে তোর সহ্য হয়নি, তাই না? এর জন্য প্ল্যান করে আমার সিদ্ধার্থকে আমার কাছ থেকে কেড়ে নিলি। আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না। আমি যেমন আমার সিদ্ধার্থকে পাইনি, তুই তেমন তোর প্রিয় মানুষকে খুব শীঘ্রই হারাবি। তারপর বিচ্ছেদের কি কষ্ট তখন বুঝবি। এমন কথা শুনে আদিল স্তব্ধ হয়ে যায়। ওর হাত থেকে সিদ্ধার্থের হাত বেড়ে পড়ে যায়। ত্রিধার বেদনা বিধুর বাক্যবান ওর বুকে একের পর এক আঘাত করে। চোখের পানি দিয়ে সে শুধু তার অক্ষমতা প্রকাশ করল। অন্যদিকে মৃত বড়ি মর্গের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। আর ত্রিধা একের পর এক অভিযোগ করতে থাকে আদিলের নামে। সিদ্ধার্থ মারা গেল, তাহলে তোরা দুজন কিভাবে এত নিখুঁত ভাবে ওই মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে আসলি? আমাকে কি বোঝাতে চাস? এটা স্বাভাবিক মৃত্যু? ওকে একদম স্পর্শ করবি না। তোদের মুখ দেখতে আমার ইচ্ছা করছে না। চোখের সামনে থেকে চলে যা। বলেই আবার কেঁদে ওঠে ত্রিধা। আদিল ধীর পায়ে ওটি থেকে বের হয়ে এলো। অন্যদিকে সিদ্ধার্থের বাবা মায়ের কান্নায় আশেপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। একমাত্র ছেলে হারানো যে কতটা কষ্টকর তা বোঝানো দেয়। তার উপর এমন বয়সে অকাল মৃত্যু কোনো বাবা মাই ধৈর্য ধরে থাকতে পারবে না। হসপিটালের সমস্ত সমস্যার সমাধান করে ভোরের আলো ফোটার পর সিদ্ধার্থকে ওদের বাসায় নিয়ে যাওয়া হলো। ত্রিধা পুরোই পাগলের মতো আচরণ করতে থাকে। স্থান কাল ভুলে শুধু সিদ্ধার্থের বডির দিকেই ছুটে যায় আর প্রলাপ বকতে থাকে। ওর মৃত শরীরের দিকে চেয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বলে, তোকে যারা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তারা কোনোদিনও সুখী হবে না। আজ আমি কাঁদছি, কাল তারাও কাঁদবে। তাদের কোনো ক্ষমা নেই। ওর চিৎকারময় কান্নার উপস্থিতি সফল মানুষদের মাঝে এমন কেউ নেই যে তারা কাঁদতে বাধ্য হলো না। সবার চোখের পানিতে সিদ্ধার্থ যেন ভাসছে। বেলা বাড়তেই রাহিকে লুৎফু নামের একটি ছেলেটি প্রাইভেট কারে ওকে ওদের বাসায় নিয়ে আসে। পুরো রাত দু চোখের পাতা এক করে রাহি এক কান্নায় রাত কাটিয়েছে। অস্বাভাবিক রকমের চোখ ফোলা দেখে রাহেরা বেগম চমকে ওঠে। এমন হাল কেন রাহির? রাহি কিছু বলতে পারে না, চোখের পানি আর মাকে দেখাতে পারে না। সে রুমের ভেতর গিয়ে দরজা বন্ধ করে দিয়ে উথালা পাথালা হয়ে কাঁদতে থাকে। বারবার জানালার কাছে গিয়ে রিয়াদের বাসার দিকে তাকায়। সেখানে অনেক পুলিশ সদস্যরা দাঁড়িয়ে ইনভেস্টিগেশন করছিল। রাহি না চিৎকার করে কাঁদতে পারছে, না কাউকে বলতে পারছে তার মনের কথা। সে জানে না রিয়াদের কি অবস্থা হয়েছে। আল্লাহ এত বড় নির্মম শাস্তি তাকে কিভাবে দিতে পারো? রিয়াদের ওর বুকের ভেতর থেকে টেনে বের করে মৃত্যু মুখে ফেলে দিল। রাহির মন তার প্রভুকে এগুলো বলে প্রশ্নবিদ্ধ করছে বারবার। অন্যদিকে আশিকুর জামান বাসায় নেই, কোনো একটা কাজে দেশের বাহিরে ছেলেকে নিয়ে অবস্থান করছে। বাসায় আবিদাও নেই। রাহেলা বেগম রাহির দরজায় বারবার ধাক্কা করে। রাহি, দরজা খোল। কি হয়েছে মা? ভালো মেয়ে তুই বাসা থেকে বের হয়ে গেলি, আর আসলি এরকম চেহারা নিয়ে। লুৎফুর বাধ্য হয়ে রিয়াদের সাথে রাহির একটা সম্পর্ক আছে সেটা খুলে বলল, যাতে তারা আপাতত কিছুদিন রাহিকে ঘরবন্দি করে রাখে। আর নিহিতাকে তাদের কাছে রেখে দিয়েছে। লুৎফুর কথাগুলো বলে যখন বাসা হতে চলে গেল, তখন রাহেলা বেগম সব শুনে রাগে যেন মূর্ছা যাবেন। এক সন্ত্রাসীর সাথে রাহি কিভাবে সম্পর্কে জড়ানো? এত কিছু শুধুমাত্র পৃথার জন্য হয়েছে। ওকে এখানে না নিয়ে আসলে এসব কিছুই ঘটতো না। রাহেলা বেগম পৃথাকে অভিশাপ দিতে দিতে রাফাতকে কল করে সব কিছু জানালো। রাফাত সেখানে থেকে হুকুম দিলেও রাহিকে যেন কড়া শাসনে রাখা হয়। তারপর দেশে ফিরে ওর ব্যবস্থা হবে। রাহেলা এসে দরজা ধাক্কা দেয়। এই রাহি,
দরজা খোল বলছি। তোকে লেখাপড়া শিখিয়েছি এমন নিচু কাজ করার জন্য? আমাদের মান সম্মানের কথা একবারও ভাবার মতো তোর সময় হলো না? তোর মতো মেয়ে থাকার চেয়ে না থাকাই আমার জন্য ভালো ছিল। মানুষের কানে যদি একবার এই কথাগুলো যায়, তাহলে আমরা কিভাবে মুখ দেখাবো তাদের সামনে? মিথ্যা কথা বলে ওই বাসায় গিয়ে পরপুরুষের সাথে রাত কাটিয়েছিস। ছি, তোর মুখ দেখার ইচ্ছেও করছে না আমার। এমনি রাহি পুরোদমে বিধ্বস্ত, তার উপর এমন বাক্যবাণে ও আর নিজেকে ঠিক রাখতে পারল না। তাছাড়া ছোট মেয়ে, তাই কিছু না ভেবে হুট করে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল। যেই দুনিয়ায় রিয়াদ নেই, সেখানে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই সে একটা চেয়ার খাটের ওপর তুলে তার উপর দাঁড়িয়ে ওনা ফ্যানের সাথে টাঙিয়ে গলায় ফাঁস তৈরি করে গলায় পরে নিল কাঁদতে কাঁদতে। সে সবাইকে মুক্তি দিতে চায় তার থেকে। কেবল চেয়ার থেকে লাফ দিবে এমন সময় মায়ের কণ্ঠে পৃথার নাম শুনে সে থেমে গেল। ওর মা আর বারবার পৃথাকে বকা দিচ্ছিল। রাহি কিছু একটা ভাবে। রিয়া তাকে অনুরোধ করেছিল নিহিতাকে যেন পৃথার কাছে দিয়ে আসে। তখনই সে গলা থেকে ফাঁস খুলে নিচে নেমে ড্রয়ার থেকে টাকা বের করে কোনো রকমের গায়ে ওড়না জড়িয়েই দরজা খুলল। রাহেলা বেগম খাটের ওপর চেয়ার আর ফ্যানে ওড়না বাঁধা দেখে চমকে ওঠে। উনি রুমের ভেতর ঢুকে কেঁদে উঠছেন। এই সুযোগে রাহি বাসা থেকে এক দৌড়ে ছুটে পালালো। রাহেলা বেগম ওর পিছু ছুটল। রাস্তায় নেমে একটা ট্যাক্সি নিয়ে পৃথার কাছে রওনা দিল রাহি। রাহেলা বেগমও সেটা দেখে দারোয়ানকে গেট খুলে দিতে বলেই নিজেদের গাড়ি বের করে রাহির পেছনে এলো। তিনি ধীর গতিতে রাহির ট্যাক্সির পেছনে চলতে লাগলেন। এরপর পৃথাদের বাসায় এসে ট্যাক্সি থেকে নেমে দারোয়ানের সাথে কিছু কথা বলে রাহি ভেতরে ঢুকল। পুরো রাত পৃথা আদিলকে কল দিয়েছে আর চোখের পানি ফেলেছে। সকালে আদিলের বাবাকে কল করে জানানো হয়েছে আদিল বাসায় ফেরেনি, আর ওর নাম্বারটাও বন্ধ। আদিলের দাদা মাঝরাত অবধি আশেপাশে খোঁজাখুঁজি করেছে, কিন্তু লাভ হয়নি। পুরো বাসার সবার অবস্থা খারাপ। কারো মুখে খাবার আর ওঠেনি। শিহাবুদের সব কিছু শোনা মাত্রই তখনই বাসা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। পৃথা নিজের রুমে বসে নিঃশব্দে কান্না করছে। কলিং বেলের শব্দ শুনে মাজেদা বেগমের চোখ চকচক করে উঠল। সে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। অন্যদিকে পৃথাও এসে ওর দরজায় দাঁড়ায়। তারা রাহিকে দেখে অবাক হয়। রাহি কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে পৃথার কাছে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বিপদের ওপর বিপদ। পৃথা বুঝতে পারে না রাহি কাঁদছে কেন। পৃথা রাহিকে নিয়ে রুমে যায়, তারপর সব কিছু খুলে বলে। সেটা শুনে পৃথা একেবারেই চুপ হয়ে যায়। নিঃশ্বাস ভারী হয়ে আসে ওর। দহন যন্ত্রণা ওকে কুড়ে কুড়ে খেতে লাগে। একদিকে আদিলের খোঁজ নেই, অন্যদিকে রিয়াদ বেঁচে আছে না মরে গেছে আল্লাহ ভালো জানেন। এমন সময় আবার কলিং বেল বাজে। মাজেদা বেগম ভাবলো আদিল না হয়ে ওর বাবা এসেছে। তাই তিনি দ্রুত দরজা খুলে দিয়ে দেখলেন রাহির মা দাঁড়িয়ে আছে। বহুদিন পর রাহির মাকে দেখলেন তিনি। রাহেলা বেগম ঝড়ের বেগে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে চেঁচিয়ে উঠলেন রাহির নাম ধরে। রাহি ভয়ে উঠে গিয়ে দরজা বন্ধ করে পৃথাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওইদিকে রাহেলার কথা থামে না। সব দোষ পৃথার। ও আমার সংসারটাকে শেষ করে ছাড়লো। অথচ রাহির সাথে রিয়াদের সম্পর্ক পৃথা ওদের বাসায় যাওয়ার আগেই। মহিলা সব জেনেও মিথ্যা অভিযোগ করছে পৃথার নামে। পৃথা বুদ্ধিমতী মেয়ে। সে রাহি থেকে ওর বাবার নাম্বার নিয়ে কল দিল তাকে। তারপর তাকে রাহির পরিস্থিতি বর্ণনা করে শেষে একটা কথাই বলল। খালামণি যদি রাহিকে এখন বাসায় নিয়ে যায়, তাহলে আর জীবনেও রাহিকে তারা পাবে না। সে সুযোগ পেলেই হয়তো সুইসাইড করতে পারে। আসিকুর সাহেব সব শুনে কঠোর গলায় বললেন, রাহেলাকে এক্ষুনি গলা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দাও। আমি আজই দেশে ফিরছি। কিছুক্ষণ পর আবিদা ওখানে গেলে ওকে আবিদার সাথে পাঠিয়ে দিও। এরপর কল কেটে দিয়ে উনি তার স্ত্রীকে কল দিয়ে কঠোর গলায় বললেন। কোনো রকম আর একটা শব্দ মুখ থেকে বের না করে ওখান থেকে চলে আসে যেন। রাহির মা ফুঁসতে ফুঁসতে বাসা হতে বের হয়ে গেল। পৃথা মন একদিকে রেখে রাহিকে বোঝাতে লাগলো, দেখো, এসব পাগলামো করো না। আল্লাহ সবাইকে পরীক্ষা নেয়, আমাদেরও হয়তো পরীক্ষা নিচ্ছে। রিয়াদের কিছুই হবে না। এত বড় শাস্তি আল্লাহ আমাদের দিবেন না, এই বিশ্বাসটা অন্তত আল্লাহর উপর রাখো। তুমি আবিদার সাথে চলে যাও, তারপর পরিস্থিতি শান্ত হলে আমরা নিহিতাকে নিয়ে আসব। আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তাদের উপর ততক্ষণ পর্যন্ত বিপদ দেয় না যতক্ষণ পর্যন্ত বান্দারা তার কাছে শুধু ক্ষমা প্রার্থনা করে। আর অনেক কথা ওকে বোঝালো। ঘণ্টাখানিকের মধ্যেই আবিদা এসে রাহিকে নিয়ে গেল ওর সাথে। রাহি যখন বাসা হতে বের হয়ে গেল, পৃথা প্রচণ্ড জোরে জোরে কান্না করতে লাগলো। এতক্ষণ কষ্ট ওর মনে জমা করে রেখেছিল। মা মারা যাওয়ার দিনে পৃথা এত জোরে জোরে কেঁদেছিল, তারপর আজ রিয়াদ বা আদিল কেউই নেই তার কাছে। মাজেদা বেগম এসে ওকে থামানোর চেষ্টা করছে, কিন্তু আটকাতে পারছে না পৃথা নিজেকে।
আমার কাছে কেউ থাকতে চায় না দাদি, সবাই ছেড়ে চলে যায় আমায়। পৃথিবী এত কঠিন কেন? পৃথার কান্না দেখে ড্রয়িং রুমের সোফায় বসে আফজাল সাহেবও চোখের পানি ফেলতে লাগলো। আদিলটা যে কই গেল আল্লাহ ভালো জানেন। ওর বাবা না আসা পর্যন্ত কোনো শান্তি নেই। বিকেল 3:15। বাসায় কলিং বেল বাজতেই পৃথার দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। ও ভাবছে আদিল এসেছে, কিন্তু আদিল না, এসেছেন শিহাবুদ্দিন সাহেব। পৃথা ওনার সামনেই ফিকরে কাঁদতে লাগলো। কিন্তু আদিলের বাবা একদম স্বাভাবিক। ছেলের অনুপস্থিতি তার কাছে যেন কোনো সমস্যাই না। তিনি পৃথার মাথায় হাত বুলিয়ে দিয়ে মুচকি হেসে বলে ওঠেন। এমনভাবে কাঁদছো কেন মা? পৃথা কথা বলতে পারেনি, চোখের পানি কোনো মতে মুছে আবার কাঁদতে লাগলো। সেটা দেখে শিহাবুদ্দিন পুত্রবধূর হাত ধরে ভেতরে আসতেই ছেলেকে দেখে মাজেদা বেগম কেঁদে উঠে বললেন, কাল থেকে আদেলটা ঘরে ফিরেনি, ওর কি কোনো খোঁজ পেয়েছিস? ও তো ভালো আছে মা, ওর সাথে আমার কথা হয়েছিল, রাতে ফিরবে, ওকে নিয়ে টেনশন করো না। সিদ্ধার্থের কথা সবার কাছে লুকালেন তিনি। এসব কথা শুনে পৃথা রাগে ওখান থেকে ওর রুমে গিয়ে ভীষণ জোরে দরজা বন্ধ করে দেয়। বাসার মানুষ ওর জন্য চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে, আর সে ফোন করার প্রয়োজন বোধ মনে করেনি। একদিকে রিয়াদ নিখোঁজ, অন্যদিকে আদিলের এসব কাজকর্মে পৃথা এতটাই হতাশে ডুবে যায় যে ফ্লোরে বসে কাঁদতে থাকে, মুখ চেপে ধরে। পৃথার এমন কাণ্ডে মাজেদা বেগম অবাক হলেও শিহাবুদ্দিন সেটাকে হেসে উড়িয়ে দিয়ে বললেন, ছোট মানুষ, তাই মনে অভিমান জমেছে, ওকে ওর মতো থাকতে দাও। আমাকে একটু আদিলের সাথে কথা বলে দে না বাবা। ও খুব বিজি আছে মা, ফিরলে কথা বইলো। কি রান্না করেছো? 2টা খাবার দাও তো, সেই সকাল থেকে পেটে কিছু পড়েনি, খেয়ে আবার বেরিয়ে পড়বে। আবার কই কই যাবি? চোখের পানি মুছে প্রশ্ন করল মাজেদা বেগম। একটিরাং মাছের চালান আসবে, ওগুলো জায়গা মতো দিতে হবে, ফিরতে একটু রাত হবে, খাবার দাও তো। মাজেদা বেগম আর কথা না বাড়িয়ে ছেলেকে খাবার দিয়ে পৃথাকে ডাকতে গেল খাবার খাওয়ার জন্য। কিন্তু শিহাবুদ্দিন তার মাকে নিষেধ করে ওকে ডাকতে। তিনি মুচকি হেসে বললেন, ওর রাগ আদিল ছাড়া কেউ ভাঙাতে পারবে না, ওকে বৃথা ডাকার চেষ্টা করো না, তুমি বরং বাবাকে ডেকে নিয়ে এসো। সে তো ঘুমাইছি। আমি এসেছি বলো, এমনই উঠে আসবে। বলে বাবার জন্য অপেক্ষা করতে লাগলেন শিহাবুদ্দিন। রাত 9টা। কিছুক্ষণ আগে কাজের মেয়ে নাসিমা চলে গেছে। পৃথা সেই রুমের ভেতর ঢুকেছে, এখনো বের হয়নি। অভিমানটা তার দীর্ঘ হয়ে গেছে। বেল বাজতেই আফজাল সাহেব দরজা খুলে দিতেই দেখলো আদিল দাঁড়িয়ে আছে। পুরো শার্টে রক্তের দাগ, চুল উলখুস। তিনি ওকে দেখেই শখ খেয়ে নেন। এই তোর কি হয়েছে? এমন অবস্থা কি করে হলো? স্বামীর কথা শুনে মাজেদা বেগম এসে আদিলকে দেখে ডুকরে কেঁদে উঠলেন। ওকে জড়িয়ে ধরে গালে মুখে চুমো খেতে লাগলেন। কই থাকিস তুই? একবারও খবর নেওয়ার প্রয়োজন বোধ করিসনি? এমন অবস্থা হলো কি করে? কি হয়েছে তোর? সিদ্ধার্থের কথা গোপন করলো আদিল। বলল, বাবা কই? বাহিরে গেছেন, ফিরতে দেরি হবে। বলতেই পৃথার কথা জিজ্ঞাসা করলো আদিল। সেটা শুনে মাজেদা বেগম কিছুটা রাগান্বিত হয়ে বলেন, ওকে ভালো রাখার মতো রেখেছিস? যা রাগ ভাঙা। গতকাল সেই দুপুরে তোর সাথে খাবার খেয়েছিল, তারপর কিচ্ছু খায়নি, এমনকি ঘর থেকে বেরো হয়নি। ওর দোষী বা দিব কি করে? এমন পরিস্থিতিতে কোনো স্ত্রীর মুখে ভাত তুলতে পারে? আদিল দীর্ঘশ্বাস ফেলে বলল, খাবার রেডি করো, আমি আসছি। কথাগুলো বলে আদিল দরজায় গিয়ে নক করে পৃথা বলে ডেকে ওঠে, কিন্তু কোনো রেসপন্স আসে না। আদিল বারবার পৃথাকে ডাকে, কিন্তু ও আর দৌড় খোলে না। যখন দরজা খোলে না, তখন আদিল অন্য রুমে গিয়ে একটা সেফটি পিন ও বৈদ্যুতিক টেস্টার এনে এক সমান করে পিনের মধ্যে ঢুকিয়ে সেটা চাবির ভেতর ঢুকে দিল। তারপর টেস্টার তার ভেতরে ঢুকে একটু ঘোরাতেই তালা খুলে গেল। মাজেদা বেগম খাবার দিয়ে নিজের রুমে চলে গেলেন। এদের স্বামী স্ত্রীর ব্যাপার ওরাই মিটিয়ে ফেরো। কাপা মেয়ে হাড্ডি হওয়ার কোনো প্রয়োজন নেই। পুরো রুম অন্ধকার। আদিল লাইট জ্বালাতেই দেখলো পৃথা অন্য পাশে হয়ে শুয়ে আছে। আদিল পৃথা বলে আবার ডাকে, কিন্তু ওর বিন্দুমাত্র ওর সাড়া পাওয়া গেল না। গরম নোনা জল চোখের কোণে এসে জমা হতে লাগলো। তারপর অশ্রুর পরিমাণ বেশি হতেই তা উপচে গিয়ে বালিশ ভিজিয়ে দিতে লাগলো। পৃথা নিঃশুপে কান্না করছে। আদিল ওর পাশে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়েই বলল, সিদ্ধার্থটা আমাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে গেল। ওর অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করতে অনেক দেরি হয়ে গেল তোমার কাছে আসতে। কি করবো বলো? সারা জীবনের জন্যই তো চলে গেল, তাই ওকে ফেলে আসি কি করে? কথাগুলো শুনে পৃথা চট করে চোখ খুলো। আদিলকে অবস্থায় দেখেই উঠে বসে। তারপর ওকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করতে লাগলো। একে অপরকে জড়িয়ে ধরে তারা দুজনেই বেশ সময় ধরে কান্না করল।
তারপর আদিল ওকে ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে খাবার নিয়ে ফেলো। হাত ধুয়ে পৃথার মুখে খাবার তুলে ধরলো। পৃথা তখনও গুটিসুটি হয়ে বসে কান্না করছিল। আদিল ওর কপালে স্নেহের পরশ বুলিয়ে দিতেই পৃথা খাবার মুখে নিল। আদিল বলল, তুমি তো দেখছি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না, অথচ বিয়ের আগে এই ভালোবাসা আমি তোমার কাছে কখনোই পাইনি। এখন বুঝতে পারি তুমি আমাকে কতটা ভালোবাসো। এমন কথা শুনে পৃথা আবার ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আদিল ওকে শক্ত করে জড়িয়ে ধরে আদুরের স্বরে বলে ওঠে, কার কি হয়েছে আমি শুনতে চাই না, আমি শুধু তোমাকে চাই। যে কোনো পরিস্থিতিতে তোমাকে চাই, সেটা ভালো পরিস্থিতি কিংবা মন্দ, যেটাই হোক না কেন। পৃথা কাঁদতে কাঁদতে আদিলের বুকে অধরের ছোঁয়া দিয়ে ভাঙা স্বরে বলে উঠল, তুমি কিছু খেয়েছো? ওরা না খেয়ে আমাকে আসতে দেয়নি, তুমি খাও। বলেই পৃথাকে খাইয়ে দিয়ে সবকিছু তুলে রেখে সে ওয়াশরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ সময় নিয়ে গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখল পৃথা রুমে নেই। দ্রুত চেঞ্জ করে কম্বল গায়ে জড়িয়ে শুয়ে পড়ো আদিল। একটু পর পৃথা রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে আদিলের কাছে এসে বসতেই আদিল কম্বলটি সরিয়ে দুহাত বাড়িয়ে দিল পৃথার দিকে। আদিল কি চায় সেটা পৃথা বুঝতে দেরি করে না। আদিলের বুকের উপর নিজের জায়গা করে নেয় পৃথা। আদিল কম্বল তুলে দিয়ে পৃথাকে বুকের ভেতর জড়িয়ে নেয়। এরপর দুজনাই হারিয়ে গেল। আদিল যখন পৃথাকে বুকে নিয়ে সিদ্ধার্থের জন্য অস্ত্র বিসর্জন দিচ্ছিল, ঠিক তাক অপরদিকে শিহাবুদ্দিনের সাহেব চন্দনের মৃত্যুর পরোয়ানা জারি করার অঙ্ক কষছিল। চন্দনকে আদিল নামক সিংহের খাঁচায় শিকার হিসেবে কিভাবে পাঠানো যায় সেটার লসাগু গসাগু করে উত্তর মিলিয়ে ফেলল। তিনি নিজেও জানেন না তার ছেলে কি জিনিস আর কতটা ভয়ঙ্করভাবে তৈরি হয়ে উঠেছে। শিহাবুদ্দিন তার বন্ধু সত্যনারায়ণের বাসায় ড্রয়িং রুমে বসে আছেন। সত্যনারায়ণ মানুষটা বেশ চৌকস একটা ব্যক্তি। নিজের বুদ্ধিমত্তায় রাজনীতিতে বেশ শক্তপোক্ত একটা স্থান করে নিয়েছে। সমস্ত বড় বড় নেতাদের ঘরে তার যাওয়া আসা। নিজের ইচ্ছা মতো আইনকে ব্যবহার করতে পারেন। তিনি শিহাবুদ্দিন সাহেবকে অত্যন্ত পছন্দ করেন। তারা একে অপরের সাথে জড়িত সেই বাল্যকাল থেকে। তিনি চিন্তামগ্ন হয়ে শিহাবকে জিজ্ঞাসা করেন, তুই কি শিওর এটা হত্যাকাণ্ড? শিওর। আদিল গাড়ির যে বর্ণনা দিয়েছে তাতে ওইসব গাড়ির সাধারণ রোড অ্যাক্সিডেন্টের কাছে বেশি লাগানো হয়। আমি নিশ্চিত আমার ছেলেকে খুন করার পরিকল্পনা করা হয়েছিল। খুনি যদি সমুদ্রের গভীর কোনো খাদ্যে লুকিয়ে থাকে তাহলে তাকে আমি টেনে হিঁচড়ে বের করে আনবো। আমার অন্তর আত্মায় সে হাত দিয়েছে। তুই অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ। কতবার বলি রাজনীতিতে যোগ দে, আমার সাথে কিন্তু তুই শুনিসই না। একসাথে কাজ করতাম। বন্ধুর কথা শুনে শিহাবুদ্দিন গম্ভীর মুখে বললেন, হাতের পিঠে চড়ার পর কেউ গাধার পিঠে চড়বে? আমি নেতা তৈরি করি, সেখানে নেতা হয়ে যাব কোন দুঃখে? সত্যনারায়ণ হাসতে হাসতে বলেন, তোর যুক্তির সাথে কখনো আমি পারবো না। চল একসাথে ঘুমাবো। কতদিন একসাথে ঘুমানো হয় না। আর ঘুম? এই কুকুরের বাচ্চাকে যতক্ষণ না কবরে না শুইয়ে দিতে পারছি ততক্ষণ অবধি আমি শিহাবুদ্দিন দুচোখের পাতায় করতে পারবো না। ও কি ভেবেছে আমার ছেলে ঢাকার বাইরে বলে কাজটা সহজ করতে চেয়েছিল? ওর জানা উচিত ছিল রাজধানীতে থেকেই শুধু বাঘ হওয়া যায় না, রাজধানীর বাইরেও থেকে বড় বড় সাটিয়া পার্টি রয়েছে। শিহাবুদ্দিনকে সত্যনারায়ণ জোর করে তুলে ঘরে নিয়ে গেলেন। যা বলবি শুয়ে থেকে বল, অনেক রাত হয়েছে। সকাল 7টা। আদিল বিছানায় উপর হয়ে শুয়ে বই পড়ছিল। কাল থেকে ওর এক্সাম, তাই আগের পড়াগুলোতে শান দিচ্ছিল। ওকে দেখে বোঝার উপায় নেই তার মনে কত বড় কষ্টের পাহাড় গড়ে উঠেছে। সে আপাতত একদম স্বাভাবিক। পৃথা কিছু নাস্তা আর কড়া 1 কাপ দুধ চা নিয়ে আসলো আদিলের জন্য। ট্রি টেবিলে রেখে ওকে নাস্তা সেরে নিতে বলতেই মাজেদা বেগম আদিলের নাম ধরে ডেকে উঠল, তুমি খেয়ে নাও, আমি যাচ্ছি। বলেই পৃথা রুম থেকে বের হয়ে চলে গেল। তারপর মাজেদা বেগমের রুমে যেতেই তিনি পৃথার হাতে ফোন ধরিয়ে দিয়ে বললেন, দেখ তো কোনো মেয়ে যেন আদিলকে চাচ্ছে, বলছি কি কিন্তু পরিচয় দিচ্ছে না। পৃথা ভ্রু কুচকে ফোন হাতে নিয়ে মৃদু গলায় সালাম দিয়ে বলে উঠল, কাকে চাচ্ছেন? এক কথা কতবার বলতে হয়? বলছি আদিলকে চাই। আপনি কি অশিক্ষিত? বুঝতে পারছেন না আমি কাকে চাচ্ছি? বেশ ক্ষোভের সাথে বিপরীত দিকের মেয়েটির কথার জবাব আসলো, তাকে কি দরকার? সে ব্যস্ত আছে। আমাকে বলেন কি বলতে চান। আমি আদিলকে চাচ্ছি। তুমি আদিলকে ফোনটা দেবে, তা না দিয়ে আমাকে প্রশ্ন করছো?
তুমি জানো না, তোমার এমন আচরণের জন্য আমার মন যদি একবার পাল্টে যায়, তাহলে আদিলকে আর এক্সাম হলে দেখতে পাবে না, একদম জেল হাজতের ভেতরে দেখতে পাবে। তা দাও, আমি কি নিষেধ করেছি নাকি? অন্যায় করলে যে কেউ শাস্তি পাবে, এতে ঢাক ঢোল পিটিয়ে বলার কি আছে? এই অশিক্ষিত গায়ের মেয়ে, আমি ভেবে পাই না তোমার কোন গুণ দেখে আদিল তোমাকে বিয়ে করেছে। একটা মেয়ের যা গুণ থাকা দরকার সেই সব দেখেই বিয়ে করেছে, তার কৈফিয়ত তো তোমাকে দিব না আমি। তাছাড়া সার্টিফিকেট থাকলে যে স্বশিক্ষিত হওয়া যায় এমন তো কোনো কথা বইয়ের পাতা লেখা নেই, বরং এটা লেখা আছে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। এই তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, আপাতত রানী এলিজাবেথের থেকেও বেশি কিছু। বলে ইট মারার জবাব পৃথা পাথর দিয়ে দিল। তারপর কল কেটে দিয়েই শুধু ক্ষান্ত হলো না, সাথে নাম্বারটিও ব্লক লিস্টে রেখে দিয়ে দাদির হাতে ফোন দিয়ে বলল,